তো এই গল্পে শুরু হয় এমন একটা ঘর থেকে যেখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিল। জানলার মধ্যে অনেক বেশি ময়লা হয়ে যাওয়ার জন্য ভেতরে কোনোভাবে আলো আসতে পারছিল না, যেই জন্য রুমের মধ্যে অনেক বেশি অন্ধকার ছিল। তাছাড়া এখানে আবর্জনার মতো জিনিসপত্র এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমরা দেয়ালের মধ্যে বিভিন্ন ক্যালেন্ডারের পাতা দেখতে পারি, যেখানে বিশেষ বিশেষ তারিখে কিছু দাগ দেয়া ছিল। আসলে এই জঘন্য ময়লা ঘরের মধ্যে ইসরো নামের একটা ছেলে বাস করত। আসলে ভার্সিটিতে চান্স না পাওয়ার পরে সে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। সে ঘরের মধ্যে একা একাই বাস করত আর সারাদিন কিছু না কিছু নিয়ে চিন্তা করত। এমনকি সে তার বাবা মায়ের সাথেও কথাবার্তা বলতো না। একদিন যখন সে এই আবর্জনাওয়ালা ঘরের মধ্যে শুয়ে শুয়ে কিছু একটা চিন্তা করছিল, তখনই হঠাৎ করেই সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে গলায় বেল্ট পেঁচিয়ে সেটা দেয়ালের সঙ্গে লাগিয়ে সুইসাইড করার ট্রাই করে, তখন তার শরীরের ভারের জন্য বেল্টে অনেক বেশি প্রেশারের সৃষ্টি হয়, যেই জন্য একটা সময় দেয়াল খুলে এসে তার গায়ে পড়ে। এখন যখন ইসরো আপসেট হয়ে উপরের দিকে ওঠার ট্রাই করছিল, তখনই তার নজর পড়ে আলোর দিকে। সে দেখতে পারে দেয়ালটা ভেঙে যাওয়ার জন্য দেয়ালের মধ্যে একটা ফুটো হয়ে গেছে, যেই ফুটো দিয়ে তার প্রতিবেশীর রুম থেকে আলো আসছিল। আসলে এই আলো দেখার পরে সে সেই ফুটোটার দিকে গিয়ে যখন তার নেভারকে দেখার ট্রাই করে, তখন সে তার সুন্দরী নেভার রিওকে দেখতে পারে। আসলে রিও অনেক বেশি সুন্দরী ছিল, এই জন্য তাকে দেখার পরেই সে মুগ্ধ হয়ে যায় আর সে রিওর দিকে এক নজরে তাকিয়েছিল। এরপরে প্রতিদিনই ইসরো রিওকে দেখা শুরু করে। তবে রিও এই ফটোটা লক্ষ্য করতে পারে না, কারণ এই ফটোটা তার বুক শেলফের পেছন দিকে ছিল। এই জন্য ইসরো খুবই মুগ্ধ হয়ে প্রতিদিনই তাকে দেখত। একদিন সে দেখতে পারে রিও রেডি হয়ে বুক নিয়ে বাইরে যাচ্ছে। তখন সে বুঝতে পারে হয়তোবা রিও কলেজে পড়ালেখা করে। আর তখন সে তার ঘরে থাকা শেষ খাবারগুলো খাচ্ছিল, যেখানে কিছু সস্তা স্ন্যাক্স ছিল। আসলে অনেকদিন রিওকে নোটিস করে ইসরো বুঝতে পারে যে রিওর কোনো বন্ধুবান্ধব নেই, কারণ সে পড়ালেখার জন্যই বাইরে যায়, আবার সেখান থেকে বাসায় ব্যাক করে। তবে একদিন যখন সে তাকে ফটো দিয়ে দেখছিল, তখন হঠাৎ করে রিও কোথায় যেন গায়েব হয়ে যায়। এই জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে রিও কোথায় গেছে এটা জানার জন্য ইসরো ফাইনালি অনেক দিন পরে তার ঘর থেকে বাইরে আসে আর রিওর দরজায় কান পেতে শোনার ট্রাই করে যে ভেতরে কেউ আছে কিনা। তবে যখন সে কারো শব্দ শুনতে পায় না, তখন সে দরজার ফুটো দিয়ে চেক করার ট্রাই করে ভেতরে কেউ আছে কিনা। তবে যখন সে এমনটা করছিল, তখন দূর থেকে অন্য একটা মেয়ে তাকে এগুলো করতে দেখতে পারে। আসলে এই মেয়েটার নাম হচ্ছে হারুকো কাওয়াসাকি। হারুকো তার ভাইয়ের জন্য খাবার নিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, যে নিচের ফ্লোরে থাকে। তবে যখন অনেকক্ষণ টোকাটুকি করার পরেও তার ভাই দরজা খোলে না, তখন সে খাবারগুলো দরজার হ্যান্ডেলের সঙ্গে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে তখনই ইসরো খাবারের ঘ্রাণ পেয়ে যায় আর তার মনে হয় এই প্যাকেটের মধ্যে হয়তো ভালো খাবার আছে। এই জন্য সে প্যাকেট থেকে খাবার বের করে খাওয়া শুরু করে। তবে তখন দূর থেকে রিও তার এই অদ্ভুত বিহেভগুলো দেখছিল। আর একটু কথাবার্তা বলার পরে রিও জানতে পারে যে আসলে ইসরো হচ্ছে তার নেভার। এই জন্য সে তাকে তার সাথে লাঞ্চ করার জন্য অফারও করে। এরপরে যখন রিও খাবার দাবার বানাচ্ছিল, তখন ইসরো তার ঘরের মধ্যে ভালো করে চেক করছিল। এরপরে ফাইনালি সে সেই ফটোটা পেয়ে যায়, যেই ফটো দিয়ে সে রিওর ঘরে রিওকে দেখত। এরপরে যখন তারা রিওর বানানো খাবার দাবার খাচ্ছিল, তখন রিও তাকে বলে যে শুধুমাত্র এখানে খাবার দাবার না খেয়ে আমাদের বাইরেও কোথায় খাবার দাবার খেতে যাওয়া উচিত। এইটা শোনার পরে ইসরো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর খাবার দাবার শেষ করে সে আবারও তার ঘরে ব্যাক করে। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরো রিওর ঘরে গিয়ে তার সঙ্গে খাবার দাবার খেত। তবে তবুও সে সেই ফুটো দিয়ে রিওকে দেখা বন্ধ করতো না। এরপরে এমন করেই যখন একদিন সে রিওর সাথে খাবার দাবার খাচ্ছিল, তখন সে রিওকে জিজ্ঞেস করে যে তুমি আমার মতো একটা ফালতু ছেলের সাথে কেন সময় স্পেন্ড করছো? কারণ আমি পড়ালেখা মাঝখানেই ছেড়ে দিয়েছি, আমার কাছে ভালো কোনো চাকরিও নেই। তখন রিও তাকে বলে যে কারণ তোমার সাথে কথাবার্তা বলে খুবই কম সময়ে আমরা খুবই ভালো একটা সম্পর্ক বিল্ড করে ফেলেছি, যেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তবে এই কথাগুলো ইসরোর মন ছুঁয়ে যায়। এই জন্য সে দ্রুত খাবার দাবার শেষ করে দ্রুত তার ঘরে ব্যাক করে। আর এখানে এসে সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে আর সেই ফটো দিয়ে রিওকে ফলো করবে না। এই জন্য সে কাগজ দিয়ে সেই ফটোটাকে ঢেকে দেয়। এরপরে একদিন রাতে তুফান হওয়া শুরু হয়ে যায় এবং ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই জন্য রিও রুমের মধ্যে বসে বসে বোর হচ্ছিল এবং ফটোর উপর থেকে কাগজটা সরানোর একটা বাহানা খুঁজছিল। তবে তখন হঠাৎ করেই সে রিওর ঘরের দরজা খোলার শব্দ পায়। এই জন্য সে কাগজ সরিয়ে যখন ফটো দিয়ে রিওর ঘরে দেখছিল, তখন সে দেখতে পারে রিও একটা রেইনকোট পরেছিল আর তার হাতে একটা চাকু ছিল। আর একটু পরেই তার পেছন থেকে স্যুট পরা একটা ছেলে চলে আসে। আর সে যখনই রিওকে পেছন থেকে টাচ করার ট্রাই করে, তখন রিও তার মার্শাল আর্ট স্কিলের ব্যবহার করে সেই ছেলেটাকে ধরে খুব সহজেই কাবু করে ফেলে আর চাকু দিয়ে তার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। আর এমনটা করার পরে সে ভয় তো পায়ই না,
বরং সে জোরে জোরে হাসছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে উসর অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে দেয়ালের সঙ্গে জোরে একটা ধাক্কা খেয়ে যায়। আর তখনই রিওর বুকশেলফ থেকে একটা বই নিচে পড়ে যায়, যেই জন্য উসরোর সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। মানে সে আর রিওর রুমের কিছুই দেখতে পাচ্ছিল না। তবে তখন একটা রহস্যজনক ভ্যান চলে আসে, যেই ভ্যান থেকে কিছু লোক বেরিয়ে কিছু জিনিসপত্র নিয়ে সোজা রিওর ঘরে চলে আসে। আসলে তারা লাশটাকে নিয়ে সমস্ত প্রমাণ পরিষ্কার করার জন্য এসেছিল। আর এদিকে উসরো তার রুমের মধ্যে এই জিনিসটাই কোনোভাবে বুঝতে পারছিল না যে রিও একটা মানুষকে কি করে খুন করতে পারলো। মানে সে যেই জিনিসটা দেখেছে সেটাকে সে বিশ্বাস করার চেষ্টা করছিল। তবে তখনই তার দরজায় কেউ একজন নক করে। সে দেখতে পারে রিও তার জামা কাপড় চেঞ্জ করে ভালো ড্রেস পরে তার জন্য খাবার নিয়ে এসেছে, আর তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। সে উসরোকে জিজ্ঞেস করে যে আমি কি মাঝে মধ্যে তোমার ঘরেও খাবার দাবার খেতে পারি? একটু জায়গা খালি করে তোমার ঘরে একটু বসলাম। এরপর তারা যখন খাবার দাবার খাওয়া শুরু করে তখন উসরো দেখতে পারে রিও খুবই শান্ত হয়ে খাবার দাবার খাচ্ছে। তবে উসরো এখনও এই জিনিসটা বিশ্বাস করতে পারছিল না যে রিও একটা মানুষকে খুন করতে পারে। আর এখানে রিও তাকে বলে যে আমি অনেক বছর একা একা পার করার জন্য আমার নিজের উপরেই ডাউট হওয়া শুরু হয়ে গিয়েছিল। এই জন্য এখন যখন আমি তোমার সঙ্গে সময় স্পেন্ড করি তখন নিজেকে আবারও একজন স্বাভাবিক মানুষ হিসেবে মনে হয়। এতটুকু বলে সে খাবার দাবার শেষ করে এখান থেকে চলে যায়। এরপরে পরদিন রাতে উসরো তার চপস্টিকের সাহায্যে সেই বুকটাকে নিচে ফেলে দেয়, যেই বুকটা সেই ফুটোর সামনে এসেছিল। আর যখন বুকটা নিচে পড়ে যায় তখন সে স্পষ্ট রিওর রুমের সব কিছু দেখতে পারে। সে দেখতে পারে রিও বসে চা খাচ্ছিল। আর এটা দেখার পরে তার মনে হয় যে হয়তোবা সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে, আর কালকে রাতের বেলা সে যেটা দেখতে পেয়েছে সেটা তার একটা ভ্রম ছিল। তবে তখনই সে রিওর দরজায় একজনের ভয়েস শুনতে পারে, যে রিওকে গুড বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এই জন্য উসরো দৌড়ে এসে তার দরজা খুলে এইটা দেখার জন্য যে কে গুড বাই বলে এখান থেকে যাচ্ছে। তখন সে ম্যাগি নামের একটা মেয়েকে দেখতে পারে। যেই মেয়ে যখন উসরোকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখতে পারে তখন সে পেছনে ঘুরে উসরোর দিকে তাকায়, তার নাম ধরে ডাকে এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তবে উসরো এটা দেখার পরে ভয় পেয়ে গিয়েছিল। এরপরে পরদিন সকালবেলা যখন রিও কলেজে যাওয়ার জন্য বের হয় তখন সে দেখতে পারে উসরো তার জামা কাপড় ধোয়ার চেষ্টা করছে। এই জন্য রিও উসরোকে বলে যে তুমি চাইলে আমার ওয়াশিং মেশিনে তোমার জামা কাপড় ধুতে পারো। আর সে তাকে রাতের বেলা একসাথে ডিনার করার প্রস্তাব দিয়ে সেখান থেকে চলে যায়। তবে এরপরে যখন উসরো জামা কাপড় ধুচ্ছিল তখন তার মনে পড়ে সেই হত্যার দৃশ্যটা। তবে এখন যেহেতু সে রিওকে পছন্দ করা শুরু করেছে এই জন্য সে এই জিনিসটা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। তার মনে হচ্ছিল যে এই সমস্ত জিনিসগুলো তার ভ্রম। আর যেহেতু রিও রাতের বেলায় ডিনার করার প্রস্তাব দিয়েছে এই জন্য সে দ্রুত ঘরে এসে ভালো করে ঘর পরিষ্কার করে একটা টেবিলকেও সাজিয়ে রাখে। তবে তখনই সে রিওর দরজা খোলার শব্দ শুনতে পারে। এই জন্য যখন সে ফটো দিয়ে চেক করে তখন সে দেখতে পারে রিও একটা লোকের সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে। আর এই লোকটার হাতে একটা মৌমাছির ট্যাটু ছিল। যখন এই লোকটা ঠিক আগের মতোই পেছন থেকে রিওকে টাচ করার ট্রাই করে তখন রিও আগের মতোই তার মার্শাল আর্ট স্কিলের ব্যবহার করে এই লোকটাকে প্রথমে আচ্ছা রকম করে ধোলাই করে হাসতে হাসতে তার গলা কেটে দেয়। এটা দেখার পরে উসরো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে ক্লিয়ারলি এই জিনিসটা বুঝতে পারে যে আগের ঘটনাটা আসলে কোনো ভ্রম ছিল না। আসলে রিও মানুষকে ডেকে তার ঘরে আনে আর তাদের গলা কেটে তাদেরকে হত্যা করে। এই জিনিসটা দেখার পরে উসরো অনেক বেশি ভয় পেয়ে যায়, যেই জন্য সে চিৎকার করা শুরু করে। আর তখন রিওর নজর চলে যায় সেই দেয়ালের ফুটোটার উপরে। এই জন্য রিও তার চাকুটা ফুটোর মধ্যে ঢুকিয়ে দেয়। তবে উসরো নিজেকে কোনো রকমে সেভ করে ফেলে। এরপর সে সেই ফুটো দিয়েই উসরোর দিকে তাকিয়ে থাকে। তবে উসরো প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে তার ঘর থেকে বাইরে এসে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে রিও চাকু হাতে নিয়ে উসরোর পেছনে দৌড়ে তাকে ফলো করা শুরু করে। উসরো ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে কোনো রকম একটা দেয়ালের ছাদে চলে আসে। তবে রিও দৌড়ে সেই ছাদে চলে আসে আর উসরোকে দেয়ালের মধ্যেই আটকে ফেলে। এরপরে রিও উসরোকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো মানুষকে খুন করার সময় আমাকে দেখতে পেয়েছো? তখন উসরো স্বীকার করে যে হ্যাঁ, আমি তোমাকে খুন করতে আগেও দেখতে পেয়েছিলাম আর আমি সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই জানতাম। তবে এইটা শোনার পরে রিও একটু ইমপ্রেস হয়ে যায়। সে চিন্তা করছিল যে এই ছেলেটা আগে থেকেই সব কিছু জানতো, তবুও সে আমার সাথে ডিনার করতে চলে এসেছে। এরপর যখনই রিও উসরোকে মারার জন্য সামনে আগায় তখন উসরো তাকে বলে যে আসলে সে একদিন সুইসাইড করার ট্রাই করেছিল। তবে তখনই সে দেয়ালের মধ্যে সেই ফটোটা দেখতে পেয়েছিল যেখান দিয়ে সে রিওকে দেখতে পেয়েছিল। তাকে দেখার পরে সে তার প্রেমে পড়ে গিয়েছিল। তার মনে হয়েছিল মৃত্যুর চাইতে রিওর সাথে সারা জীবন পার করা অনেক ভালো একটা ডিসিশন হতে পারে। তবে যখন সে পরবর্তীতে জানতে পেরেছে রিও একজন কিলার তখন তার মন আবারও ভেঙে গিয়েছে। এরপরে উসরো হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করে নিজেকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করে ফেলে। তবে যখন রিও চাকু নিয়ে তার সামনে চলে আসে তখন সে চাকুটা তার গলার মধ্যে পয়েন্ট করে। তবে যখন সে দেখতে পারে উসরো কোনো মুভমেন্ট করছে না তখন সে তাকে মারে না। আর সে তাকে জিজ্ঞেস করে তোমার এখন কেমন ফিল হচ্ছে?
তখন উসরো তাকে বলে যে আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে চাই। এটা শোনার পরে রিও রাজি হয়ে যায় আর সে উসরোর ঠোঁটে লাগানো রক্তগুলো চেটে খাওয়া শুরু করে। আর যখন উসরো তাকে কিস করার ট্রাই করে তখন রিও তাকে আটকে দেয় আর সে তাকে বলে যে তুমি যেমন করে গোয়েন্দাগিরি করছিলে তেমন করেই পরবর্তীতেও গোয়েন্দাগিরি কন্টিনিউ করবে। এরপরে পরদিন সকালে হারুকো এসে ফাইনালি তার ভাই কাওয়াসাকির সঙ্গে মিট করে আর তাকে বলে যাতে করে সে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো করে নেয়, কারণ তার বাবা মা অনেক বেশি টেনশনের মধ্যে আছে। এরপর সে তাকে খাবার দিয়ে সেখান থেকে যাওয়ার সময় উপরের তলায় উসরোকে দেখতে পারে, এই জন্য সে তাকে গুড মর্নিং বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে উসরো চলে আসে রিওর রুমের মধ্যে আর তার ওয়াশিং মেশিন দিয়ে তার কাপড় চোপড় ধোয়া শুরু করে। এরপর যখন তারা খাবার দাবার খাচ্ছিল তখন রিও সেই ফটোটাকে ভালো করে চেক করার পরে আশ্চর্য হয়ে যায় যে এত ছোট একটা ফটো দিয়ে কিভাবে উসরো সমস্ত ব্যাপারগুলো এত স্পষ্টভাবে দেখতে পারে। তখন উসরো প্রথমে তার কাছে মাপ চায় আর সে বলে যে সেই ফটোটা সে বন্ধ করে দেবে, তবে রিও তাকে এটা বন্ধ করতে মানা করে দেয়। এরপরে উসরো এই জিনিসটা চিন্তা করে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে রিওর মতো একটা সুন্দরী মেয়েকে সে কি করে ডেট করতে পারছে। আর এরপর সে রিওকে বলে যে রিওর সমস্ত জিনিসগুলো তার অনেক বেশি ভালো লাগে। আর এগুলো শোনার পরে রিও একটু লজ্জা পেয়ে যায়। এরপরে উসরো তাকে বলে সে সারা জীবন রিওর সঙ্গে পার করতে চায়, এই জন্য দরকার হলে সে একটা চাকরিও খুঁজে নেবে। এরপরে সে ছোট একটা স্টোরেও জব নিয়ে নেয়, তবে যতবারই সে প্যাকেট কাটার জন্য কাটারের ব্যবহার করত ততবারই তার মনে পড়ে যেত এই কাটারের ব্যবহার করে রিও 2টা মানুষকে খুন করেছে। তবে তবুও যেহেতু সে রিওকে ভালোবাসে এই জন্য সে এই জিনিসগুলোকে ইগনোর করে দিত। এরপর যখন সে রাতে বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে রিও অলরেডি সেই ফুটোর কাছে বসে তার জন্য অপেক্ষা করছিল। আর এখানে যখন তারা কথাবার্তা বলে তখন উসরোর মনে হয় যদি তারা আজকে একই রুমে থাকতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। তবে রিও তাকে সরাসরি না করে দেয়। সে বলে যেহেতু আমরা এখন রিলেশনশিপে আছি এই জন্য আমাদের জন্য রাতের বেলায় একই রুমে থাকা সুবিধাজনক হবে না। এরপর সে তাকে পরদিন তার কলেজে যাওয়ার জন্য ইনভাইট করে। তবে এরপরে যখন পরদিন উসরো কলেজে আসে তখন সে জানতে পারে রিও তাকে কলেজে আসার ইনভাইটেশন দিয়েছিল শুধুমাত্র মাইক্রো ওভেনটা কলেজে নিয়ে আসার জন্য, কারণ এখানের মাইক্রো ওভেন খারাপ হয়ে গিয়েছিল। আসলে যেহেতু উসরো অনেকগুলো বছর একা একা পার করে দিয়েছে এই জন্য এখন মানুষজনের মধ্যে এসে সে আনকমফোর্টেবল ফিল করা শুরু করে দিয়েছিল। বিশেষ করে এই কলেজের এরিয়ার মধ্যে সে অনেক বেশি আনকমফোর্টেবল হয়ে গিয়েছিল। তবে যখন রিও তার বন্ধুদের সামনে প্রাউডলি বলে যে উসরো হচ্ছে আমার বয়ফ্রেন্ড, তখন উসরো সমস্ত ব্যাপারগুলো ভুলে গিয়ে আবারও স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে। এরপরে লাঞ্চের সময় উসরো রিওকে মন দিয়ে দেখা শুরু করে আর সে চিন্তা করছিল হয়তোবা সে হচ্ছে প্রথম ছেলে যার সঙ্গে রিও ডেট করছে। আর এরপর সে তাকে বলে যে আসলে সে রিওর জন্য নিজেকে বদলাতে চায়, সে পরবর্তী বছর আবারও পরীক্ষা দেবে এবং নতুন করে লাইফটাকে শুরু করবে, কারণ সে রিওকে ছাড়া কোনোভাবেই নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারছে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শুনে রিও একটু খুশি হয়ে যায়। সে চিন্তা করছিল যাক, দুনিয়াতে এমন কেউ আছে যে আমাকে পাওয়ার জন্য নিজেকে যোগ্য করার চেষ্টা করছে। তবে যখন উসরো তাকে বলে যে আমি তোমাকে পাওয়ার জন্য নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবো, তখন রিও তাকে বলে যে আমি হচ্ছে একজন খুনি, আমার নিজেকে পরিবর্তন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এরপরে যখন তারা রাস্তায় ছিল তখন রিও উসরোকে জিজ্ঞেস করে সে কোনো খাবার দাবার খাবে কিনা। তখন রিও তাকে বলে যে আসলে আমি অনেক দিন ধরে কোনো মানুষকে মারি না। এইটা বলে তারা রেস্টুরেন্টের দিকে যাওয়া শুরু করে। যদিও সমস্ত ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই রিও তার রেইনকোটটা পরে ফেলে আর একটা মহিলাকে ধরে রাস্তায় তার গলা কেটে দেয় আর রক্তগুলো দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তবে এইটা দেখার পরে উসরো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তার নজর অন্যদিকে সরিয়ে ফেলে। তবে রিও তাকে জিজ্ঞেস করে তুমি কি ভয় পেয়েছো? এরপরে যখনই তারা ডেটে বের হতো তখনই রিও এক এক করে মানুষজনকে মারা শুরু করতো। সে এখন রাস্তার মধ্যে ওপেনলি মানুষজনকে খুন করা শুরু করে। একদিন রিওকে উসরো জিজ্ঞেস করে যে তুমি কি এমনি র্যান্ডমলি মানুষজনকে চুজ করো খুন করার জন্য? তখন রিও বলে যে না, আমার কাছে একটা অপরাধীদের লিস্ট আছে, আমি সেই লিস্ট থেকেই আমার টার্গেট চুজ করি। এই জন্য উসরো তাকে জিজ্ঞেস করে যে আমি কি ধরে নেব তুমি মানুষকে জাস্টিস দাও? তখন তারা দুজনেই একটু হেসে ফেলে। তবে যেহেতু এখনও রিও মানুষজন খুন করেই যাচ্ছিল এই জন্য খুব শীঘ্রই উসরো এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এমন সামনাসামনি খুন হতে দেখাটা তার একেবারেই ভালো লাগে না। এই জন্য সে এগুলোকে ইগনোর করার সিদ্ধান্ত নেয়। আর উসরো এই জিনিসটাও নোটিস করে যে রিও যেই মানুষগুলোকে খুন করে সেই মানুষগুলোর মিসিং কমপ্লেন বা খুনের ব্যাপারে কোনো পত্রিকায় কখনোই কোনো নিউজ আসে না। এরপরে পরদিন উসরো তার নেভার কাওয়াসাকির সঙ্গে মিট করে আর তারা দুজন বিড়াল নিয়ে কথাবার্তা শুরু করে যে বিড়াল কত ভালো একটা প্রাণী। এরপরে যখন উসরো পার্কে চলে আসে রিওর সঙ্গে মিট করার জন্য তখন দূর থেকে সে রিওকে দেখার পরে চিন্তা করা শুরু করে যে এত সুন্দর একটা মেয়ে কীভাবে মানুষজনকে এত ব্রুটালভাবে মারতে পারে। আসলে সে রিওর প্রেমে পড়ে গিয়েছিল, এই জন্য রিওর খারাপ দিকগুলো তার নজরেই আসছিল না। সে শুধুমাত্র রিওর ভালো দিকগুলো এবং তার কিউটনেসের উপর ভিত্তি করেই
এখন পর্যন্ত তার সঙ্গে ছিল। এরপর তারা দুজন পার্কে বসে চকলেট ফ্লেভারের আইসক্রিম খাওয়া শুরু করে। আর এগুলো দেখার পরে রিও একটু হ্যাপি হয়ে যায়, কারণ সে চিন্তা করছিল ফাইনালি উস্রো তাদের কথা চিন্তা করে কিছু একটা তো কিনে এনেছে। এখন আস্তে আস্তে করে উস্রোর লাইফটা পরিবর্তন হয়ে যাচ্ছিল। তার কাছে জব এবং টাকা দুইটাই ছিল। একদিন যখন সে ক্যাশ কাউন্টারে বসেছিল তখন হারুকো কিছু খাবার নেয়ার জন্য আসে। তবে উস্রো তার থেকে টাকা না নিয়েই তাকে খাবার দিয়ে দেয়, কারণ একটা সময় সে তার থেকে খাবার চুরি করেছিল। এই জন্য এখন সে গিল্টি ফিল করছে। এরপর রাতে বাসায় ব্যাক করেই উস্রো রিওকে ডাকা শুরু করে, তবে রিও কোনো শব্দ করছিল না। এই জন্য যখন সে ফটো দিয়ে চেক করে তখন সে দেখতে পারে তার জন্য একটা নোট লেখা হয়েছে, যেখানে তাকে রাত 10টার সময় বাসায় থাকতে বলা হয়েছে। এই জন্য সে গোসল করে বিছনা রেডি করে বসেছিল, কারণ ততক্ষণে 10টা বেজে গিয়েছে। আর যখন সে ফটো দিয়ে চেক করে তখন সে দেখতে পারে রিও তাদের নেবার কাওয়াসাকিকে খাটের সঙ্গে বেঁধে ফেলেছে। আসলে রিও তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। এটা দেখার পরে উস্রো পুরোপুরি শকড হয়ে যায়। এই জন্য সে রিওকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে সে কাওয়াসাকিকে খুন না করে। তবে রিও তাকে চুপ করার জন্য বলে। তবে উস্রো তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে কোনো নিরপরাধ মানুষকে মারাটা অন্যায়। তবে রিও তাকে বলে তুমি চুপ করে বসে থাকো যাতে আমরা ধরা পড়ে না যাই। এরপর সে উস্রোর কোনো কথা না শুনে কাওয়াসাকিকে সেখানেই মেরে ফেলে। একটু পরে ম্যাগি নামের সেই মেয়েটা রিওর ঘরে চলে আসে আর সমস্ত কিছু পরিষ্কার করে লাশটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এগুলো দেখার পরে উস্রো এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে রিও যেই হত্যাগুলো করে সেগুলোর খবর কেন পত্রিকাতে আসে না। এরপরে উস্রো রিওর ঘরে এসে ম্যাগিকে জিজ্ঞেস করে যে আসলে এগুলো কি হচ্ছে। তখন ম্যাগি তাকে বলে যে তুই বোকা না চালাক এই জিনিসটা আমি বুঝতে পারছি না। তোর এখনও কেন বুঝতে সমস্যা হচ্ছে যে রিও এতগুলো খুন করার পরেও তাকে পুলিশ ধরতে পারছে না? তার মানে সে হচ্ছে একজন প্রফেশনাল কিলার, যে কিনা কোনো ভুল করা ছাড়াই খুন করে। তাছাড়া আমার টিমের কাজ হচ্ছে শুধুমাত্র জায়গা পরিষ্কার করা এবং লাশটাকে গায়েব করে দেয়া। এরপর সে তার টিমকে অর্ডার দিয়ে বলে কাওয়াসাকির লাশটাকে টুকরো টুকরো করে ফেলার জন্য, কারণ তার লাশের অবস্থা আগে থেকেই খারাপ হয়েছিল। এরপর সে উস্রোকে বলে যে আসলে এই লাশগুলো বিভিন্ন ব্ল্যাক মার্কেটে সেল করা হয়, যারা নতুন ডেড বডিগুলোকে কিনে নেয়, কারণ নতুন ডেড বডির বিভিন্ন অর্গানগুলো তখনও বের করে ইউজ করা যায়। এরপরে যখন উস্রো রিওর ব্যাপারে জিজ্ঞেস করে তখন ম্যাগি বলে সে হয়তো কিছু খাওয়ার জন্য গিয়েছে, কারণ প্রত্যেকটা খুন করার পরে তার ক্ষুধা পেয়ে যায়। তবে তখন উস্রো ম্যাগিকে জিজ্ঞেস করে যে কাওয়াসাকিকে কেন মারা হয়েছে, সে তো নির্দোষ ছিল। কিন্তু তখন ম্যাগি তাকে নিয়ে কাওয়াসাকির রুমে চলে আসে। এরপরে ম্যাগি তাকে বলে যে কাওয়াসাকি শুধুমাত্র মানুষ দেখানোর জন্য বিড়াল পুষত এবং তাদের সেবা করত, তবে আসলে সে বিড়ালদের উপরে নির্মম টর্চার করত। আর এরপরে ম্যাগি উস্রোকেও সাবধান করে দিয়ে বলে যে এইবার হয়তোবা তোমার মৃত্যুর পালা, কারণ রিও শুধুমাত্র মানুষকে হত্যা করার জন্যই তার সঙ্গে মিশে। প্রেম করা বা ফ্রেন্ডশিপ করা তার পক্ষে কোনোদিনও সম্ভব না। এরপরে পরদিন সকালে যখন উস্রো ঘরে শুয়েছিল তখন রিও দরজায় এসে নক করে, কিন্তু উস্রো দরজা খোলে না। এই জন্য রিও অনেক বেশি টেনশনে পড়ে যায় আর সে ব্যালকনি থেকে লাফ দিয়ে উস্রোর ঘরের মধ্যে চলে আসে। তবে উস্রো তাকে বলে যে সে অসুস্থ, এই জন্য সে বিছনা থেকে উঠবে না। এই জন্য রিও তার পাশেই শুয়ে পড়ে। তবে তখন উস্রো তাকে বলে যে মানুষজনকে মারাটা অন্যায়, এই জিনিসটা কোনোভাবেই ঠিক না। কিন্তু রিও তাকে জিজ্ঞেস করে যে এইবার তুমি এই জন্য বেশি টেনশনে আসো যে আমি যাকে মেরেছি সে তোমার পরিচিত কেউ। তখন উস্রো বলে না, আসলে কাওয়াসাকি খুবই খারাপ একটা মানুষ ছিল, তার উপরে আমার কোনো দয়া নেই, তবে প্রত্যেকটা কাজের একটা নিয়ম থাকা উচিত। কিন্তু রিও তাকে জিজ্ঞেস করে যে আসলে এই নিয়মটা কে ঠিক করবে যে কে জীবিত থাকবে এবং কে মারা যাবে? প্রত্যেকটা দেশেরই একটা আইন আছে, এই জন্য বাস্তবিক জাস্টিস বলতে কিছুই হয় না। তবে তখন উস্রো তাকে বলে যে আমি চাই না তুমি আর কাউকে খুন করো, কারণ এইটা আমি আর দেখতে পারছি না। তবে এইটা শোনার পরে রিও প্রচণ্ড রাগ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। যদিও উস্রো এখন পর্যন্ত রিওকে ভালোবাসত আর সে জানতো সে কোনোদিনও রিওকে ছাড়তে পারবে না। এরপরে পরদিন উস্রোর দেখা হয়ে যায় হারুকোর সঙ্গে, আর হারুকো উস্রোকে জিজ্ঞেস করে সে তার ভাইকে দেখতে পেয়েছিল কিনা। তবে উস্রো কিছু না বলেই সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে, কিন্তু হারুকো তাকে জিজ্ঞেস করে যে আসলে আমি জানতে চাইছিলাম তুমি আমার ভাইকে দেখতে পেয়েছো কিনা, সে স্টাডির জন্য বাইরে কোথাও গিয়েছে কিনা, কারণ সে না কোনো ফোন করেছে না মেসেজ দিয়েছে। তবে তখনই এখানে রিও চলে আসে, যে তাদেরকে কথাবার্তা বলতে দেখতে পেয়ে প্রচণ্ড রাগ হয়ে যায়, মানে সে অনেক বেশি জেলাস ফিল করছিল। এই জন্য সে উস্রোকে জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে কথা বলছো। তবে এইটা দেখার পরে উস্রো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে হারুকোকে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেয়। সে তাকে বলে যে যদি আমি কোনো খোঁজ খবর পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। এরপরে যখন উস্রো রিওর সঙ্গে খাবার দাবার খাওয়ার জন্য চলে আসে তখন সে অনেক বেশি ভয়ের মধ্যে ছিল। তার মনে হচ্ছিল যদি হারুকো পরবর্তীতে এসে সমস্ত সত্যটা উদ্ঘাটন করে ফেলে তাহলে হয়তোবা রিও পরবর্তীতে হারুকোকেও মেরে ফেলবে। আর যখন সে রিওকে নিশ্চুপ থাকতে দেখতে পারে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি হারুকোকেও মেরে ফেলবে। তখন রিও বলে যে যদি আমি সবাইকেই খুন করে ফেলি তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে,
সে উসরোর কাছে প্রমিস করে সে কখনোই হারুকোকে খুন করবে না। পরদিন হারুকো উসরোকে মেসেজ করে জিজ্ঞেস করে যে তারা দুজন মিট করতে পারবে কিনা তার ভাইয়ের সম্পর্কে কথাবার্তা বলার জন্য। এখন উসরো মেসেজ পেয়ে চিন্তাই করছিল উত্তর দিবে কি না, তখনই কালো জ্যাকেট পরা একটা লোক এসে তাকে গাড়ির মধ্যে তুলে ফেলে। আসলে এটা ম্যাগি নামের সেই মেয়েটা ছিল। সে তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি ঠিক না হও তাহলে তোমাকে রিও খুন করে ফেলবে। আর তখন উসরো তাকে বলে যে হারুকো তার ভাইকে খুঁজে বেড়াচ্ছে। তবে তখন ম্যাগি তাকে বলে যে এইটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই। তবে ছেড়ে দেওয়ার আগে সে তাকে এইটাও বলে দেয় যে যদিও জীবিত অবস্থায় তুমি আমাদের কোনো কাজে আসবে না, তবে ডেড বডি হয়ে গেলে কিন্তু তুমি আমাদের কাজে লাগবে। এরপরে উসরো হারুকোর সঙ্গে গিয়ে একটা রেস্টুরেন্টে মিট করে। এখানে হারুকো বলে যে আসলে আমি যেই কমপ্লেন করেছিলাম সেটাকে উঠিয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে হয়তোবা আমার ভাই কোথাও ঘুরতে গিয়েছে। এই জন্য সে উসরোকে বলে যাতে করে উসরো তার সঙ্গে একসাথে বাড়িওয়ালার কাছে যায় এবং তার ভাইয়ের রুমটাকে চেক করানোর জন্য তাকে অনুরোধ করে। এই জন্য উসরো তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এইটা চিন্তা করে যাতে করে সে সন্দেহ না করে ফেলে। এরপর তারা বাড়িওয়ালার সাহায্যে তার ভাইয়ের ঘরটা খুলিয়ে যখন মধ্যে যায় তখন উসরো পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এখান থেকে সব কিছু গায়েব হয়ে গিয়েছিল আর তার ভাইয়ের রুমের মধ্যে একটা নকল টিকেটও রাখা হয়েছিল যাতে করে সে মনে করে তার ভাই ঘুরতে গিয়েছে। এরপরে যখন হারুকো এখান থেকে চলে যাচ্ছিল তখন সে প্রথমেই উসরোকে থ্যাংক ইউ বলে আর এরপর সে তাকে বলে যে যদি আমার ভাই সম্পর্কে কোনো তথ্য পাও তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে। তবে এরপর সে আবার বুঝতে পারে যে উসরো তাকে কোনো তথ্য দিবে না, কারণ হয়তোবা তাহলে রিও রাগ করতে পারে, কারণ এর আগের দিন রিও তাদের দুজনকে একসাথে দেখার পরে খুবই রাগ করেছিল। তবে তখন উসরো তাকে বলে যে আসলে আমি রিওকে খুব ভালো করে চিনিও না, সে হচ্ছে মেন্টাল একটা পেশেন্ট, তার মানসিক সমস্যা আছে। সেই দিন রাতে উসরো রিওর সঙ্গে একটা ট্যাটুওয়ালা লোককে দেখতে পারে, যেই লোকটা তাকে টাচ করার ট্রাই করছিল। তবে রিও তাকে কিছুই বলছিল না। আসলে উসরোর মনে হচ্ছিল হয়তোবা আজকে এই লোকটাকে রিও স্বীকার করবে। তবে যখন পরবর্তীতে কিছু না বলেই রিও বাসায় ব্যাক করে তখন উসরো তাকে জিজ্ঞেস করে যে সেই লোকটা কে ছিল। তখন রিও তাকে বলে আমি একজন স্টুডেন্ট, আমি যে কারোর সঙ্গে মিট করতে পারি, তাছাড়া তুমি ইদানিং হারুকোর সঙ্গে খুব বেশি সময় স্পেন্ড করছো। তবে তখন উসরো তাকে ক্লিয়ার করে বলে যে আমি শুধুমাত্র হারুকোর সাহায্য করছিলাম, আমি তার সাথে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাইনি। তবে রিও তাকে সাবধান করে দিয়ে বলে যে তোমাকে ম্যাগি সাবধান করার পরেও তুমি হারুকোর সঙ্গে মিট করতে গিয়েছো, ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হয়নি। এটা শোনার পরে উসরো বুঝতে পারে হয়তোবা রিও তার উপরে সন্দেহ করছে, এই জন্য সে তার সঙ্গে তর্কাতর্কি করা শুরু করে। তবে রিও তখন রাগ হয়ে সেখান থেকে উঠে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাকে হুমকি দিয়ে যায় যে হারুকোর সঙ্গে দেখা করা বন্ধ করে দাও, নয়তো তোমার অবস্থা খারাপ করে দেয়া হবে। তবে পরে যখন উসরো গিয়ে রিওকে জড়িয়ে ধরে তখন রিও আর তেমন কিছু বলছিল না। এই জন্য যখন সে তাকে কিস করার ট্রাই করে তখন রিও তাকে হুমকি দিয়ে বলে যে যদি হারুকোর সঙ্গে আবার দেখা করো তাহলে তোমাকে মেরে ফেলবো। সেই দিন রাতে রিও গিয়ে একটা গ্যাংয়ের সঙ্গে মিট করে এবং তাদের সাথে কাজ করার জন্য না করে দেয়। তবে গ্যাংস্টাররা তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে তাদের জন্য কাজ না করে তাহলে তারা উসরোকে খুন করে ফেলবে। এরপরে পরদিন যখন উসরো বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে হারুকো তার দরজায় দাঁড়িয়েছিল। এই জন্য সে হারুকোকে নিয়ে রুমের মধ্যে চলে আসে। এখানে হারুকো তাকে সেই ফেক লেটারটা দেখায় যেটা ম্যাগি নামে সেই মেয়েটা তার ভাইয়ের রুমের মধ্যে রেখে দিয়েছিল। আসলে হারুকো তার ভাইকে নিয়ে টেনশনে ছিল, তবে তখনই সে সেখানে বেহুশ হয়ে যায়। আমরা জানতে পারি রিও তার খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল যাতে করে খুব সহজেই সে তাকে মারতে পারে। তবে যখন রিও তাকে মারতে আসে তখন উসরো তাকে থামানোর ট্রাই করে। সে বলে যে তুমি কখনোই মানুষকে তার মুখ বন্ধ করার জন্য মারো না। তবে রিও তাকে বলে যে এখন থেকে আমার নিয়ম আমি ঠিক করব। তবে উসরো খুবই টেনশনের মধ্যে ছিল। সে চিন্তা করছিল যদি রিও এমন করেই মানুষজন খুন করে তাহলে একটা সময় পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। তবে রিও তাকে বলে যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার ঘাড়ও কেটে ফেলা হবে। তবে একেবারে শেষ মুহূর্তে সে হারুকোকে না মারার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে যখন হারুকো জ্ঞান ফিরে পায় তখন সে উসরোকে বলে সে তাকে পছন্দ করে। এরপর যখন তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত হতেই যাচ্ছিল তখনই ম্যাগি তার টিম নিয়ে চলে আসে। সে মনে করেছিল হয়তোবা হারুকোর মৃত্যু হয়ে গেছে। তবে যখন সে হারুকোকে জীবিত দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আর হারুকোর এখান থেকে চলে যাওয়ার পরে ম্যাগি উসরোকে ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি রিওকে ডিস্টার্ব করা বন্ধ করো, কারণ এই প্রথমবার সে কাউকে খুন করেনি। তাছাড়া সে কোনো দিনও তোমার সাথে সম্পর্ক মেনটেন করতে পারবে না, কারণ প্রেম করার জন্য তার জন্ম হয়নি। আর সে উসরোকে ওয়ার্নিং দিয়েও বলে দেয় যাতে করে সে রিওর থেকে দূরে থাকার ট্রাই করে, নয়তো তারাই তাকে মেরে ফেলবে। এরপরে রিও ম্যাগির কাছে এসে সরি বলে, কারণ সে আজকে হারুকোকে মারতে পারেনি। তবে রেনা তাকে বলে যে আসলে কাকে মারতে হবে এবং কাকে জীবিত রাখতে হবে সেই সিদ্ধান্ত তুমি নেবে। তবে যদি তুমি এমন করেই সবগুলো কাজকে ইগনোর করা শুরু করো তাহলে একটা সময় তুমি কাজ করার যোগ্য থাকবে না। এরপরে পরদিন উসরো গিয়ে হারুকোর সঙ্গে একটা রেস্টুরেন্টে মিট করে
এখানে হারুকো আরও একবার উস্ত্রোকে প্রপোজ করে আর তাকে বলে যে সে তাকে সত্যিই মন থেকে অনেক ভালোবাসে। তবে উস্ত্রো তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমি শুধুমাত্র তোমার ভাইকে খুঁজে পেতে তোমাকে সাহায্য করছিলাম, আমি তোমাকে ভালোবাসি না। তবে এইটা শোনার পরে হারুকো পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ একবার উস্ত্রোই তাকে বলেছিল যে রিও তাকে ইউজ করার ট্রাই করছে আর হয়তোবা তাকে সারা জীবন ব্যবহারই করবে, কোনোদিনও তাকে সত্যিকারের ভালোবাসবে না। তবে যাওয়ার আগে হারুকো তাকে বলে যে যদি তুমি চাও তাহলে কালকেও আমরা দেখা করতে পারি। এরপরে যখন উস্ত্রো বাসার দিকে ব্যাক করছিল তখন একটা কালো গাড়ি তার সামনে চলে আসে। তার মনে হচ্ছিল হয়তোবা ম্যাগি নামে সেই মেয়েটা এসেছে, তবে আসলে এটা ছিল গ্যাং মেম্বাররা। তারা উস্ত্রোকে ধরে জোর করে তাদের আড্ডায় নিয়ে যায় আর এখানে তারা তাকে হুমকি দিয়ে বলা শুরু করে যাতে করে উস্ত্রো রিওকে বোঝায় সে তাদের জন্য কাজ করে। কিন্তু যখন উস্ত্রো তাদেরকে না করে দেয় তখন তারা উস্ত্রোর গাল কেটে দেয়। আর যখন এই কাটা গাল নিয়ে সে বাসায় ব্যাক করে তখন রিও এটা দেখার পরে অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তাদের থেকে প্রতিশোধ নিতে যাওয়ার ট্রাই করে। তবে উস্ত্রো তাকে আটকে দেয় এবং তাকে বোঝানোর ট্রাই করে। সে বলে যে আসলে আমি চাই না তুমি আমার জন্য আরও কাউকে খুন করো। তবে রিও তাকে বলে যে খুন করাই আমার কাজ, আমি এই কাজটা করেই বড় হয়েছি। তবে উস্ত্রো তাকে বলে যে তুমি চাইলে একটু দয়া দেখাতে পারো এবং একটু মানবিক হতে পারো। এরপর সে তাকে আবারও প্রপোজ করে। সে বলে সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে রিও তাকে এটা বলে না করে দেয় যে তুমি আমাকে এখনও ভালো করে চেনো না, সো আমাদের দুজনের মধ্যে এমন সম্পর্ক কোনোদিনও হতে পারবে না। এইটা বলে সে তাকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। এরপরে পরদিন ম্যাগি উস্ত্রোর সঙ্গে মিট করতে তার দোকানে চলে আসে আর তার থেকে আইসক্রিম কেনার বাহানা করে তাকে বলে যে কিছুদিন পরে রিও খুবই বড় পরিসরে মানুষ খুন করবে। এটা শোনার পরে উস্ত্রো পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে ম্যাগি তাকে এইটাও বলে দেয় যে তার সঙ্গে তোমার সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। এরপরে সেদিন রাতে উস্ত্রো শুনতে পারে রিওর ঘর থেকে শব্দ আসছে। এই জন্য সে যখন ফটো দিয়ে গিয়ে চেক করে তখন সে দেখতে পারে রিও কাউকে খুন করছে। তবে আগের মতো এইবার হাসার জায়গায় সে জোরে জোরে কান্না করছিল। এই জন্য উস্ত্রো বুঝতে পারে হয়তোবা গ্যাং মেম্বাররা তাকে দিয়ে জোর করিয়ে এই কাজটা করাচ্ছে। আর সে এই জিনিসটাও বুঝতে পারে সে হয়তোবা রিওকে ছাড়া থাকতে পারবে না। এই জন্য সে হারুকোকে কল দিয়ে সরাসরি না করে দেয়। সে তাকে বলে দেয় সে আর তার সাথে মিট করতে চায় না। আর সে নিজে দৌড়ে চলে আসে গ্যাং মেম্বারদের সাথে মিট করার জন্য। আর এখানে তাদেরকে বুঝিয়ে বলে যাতে করে তারা রিওর জীবনটা ভিক্ষা দিয়ে দেয়। তবে যখন গ্যাং তাকে সরাসরি না করে দেয় তখন সে গ্যাং মেম্বারদের পেটানো শুরু করে। তবে গ্যাং মেম্বাররা তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে যখন তাদের লিডার তাকে মারতেই যাচ্ছিল তখন হঠাৎই পুরো ঘরটা অন্ধকার হয়ে যায় আর রিও ঘরের মধ্যে এসে একটা গ্যাস স্প্রে করে দেয় যাতে করে সবাই বেহুশ হয়ে যায়। এরপর সে এক এক করে ধরে সমস্ত গ্যাং মেম্বারদেরকে মেরে ফেলে, এমনকি লিডারের গলাও কেটে দেয়। এরপরে রিও উস্ত্রোর একটু সাহায্য করে আর তাকে বুঝিয়ে বলে যে যদিও এখন মানুষ মারতে আমার একেবারেই ভালো লাগে না, তবে এখনও আমি স্টপ হব না, কারণ এইটা হচ্ছে আমার কাজ। এরপরে রিও উস্ত্রোকে প্রপোজ করে আর তারা দুজন কিস করা শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করেই রিও উস্ত্রোর পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আর এরপরে হাসতে হাসতে সে তাকে বলে যে আমি সবসময়ই এমন একজনকে মারতে চাইতাম যে আমাকে ভালোবাসে। তবে খুব শীঘ্রই সে বুঝতে পারে এগুলো করে সে যেই সুখটা পাওয়ার আশা করেছিল সেই সুখটা সে পাচ্ছে না। এই জন্য সে অনেকটা আপসেটই হয়ে যায়। আর উস্ত্রো আহত অবস্থায় এগুলো দেখার পরে হাসা শুরু করে। তবে একটু পরে সেও বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে আমরা কয়েকদিন পরের সিন দেখতে পারি। আমরা দেখতে পারি রিও একটা ব্যাগ নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে উস্ত্রো আহত অবস্থায় যাচ্ছিল। আসলে তারা দুজন তাদের পুরনো ঘর ঠিক করে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। আর এগুলো দেখার পরে ম্যাগি হাসতে হাসতে তাদেরকে বলে যে আসলে উস্ত্রোর সবসময় গোয়েন্দাগিরি করা উচিত আর দেখা উচিত রিও আসলে কী করছে। তবে রিও তাকে বলে যে যদিও আমি এর পর থেকে কোনো মানুষকে খুন করব না, তবে একদিন আমি উস্ত্রোকে খুন করেও ফেলতে পারি। আর এটা শোনার পরে উস্ত্রো হাসতে হাসতে বলে যে ঠিক আছে, তুমি চাইলে করতেই পারো, কারণ আমার শরীরে যেই রক্ত আছে সেগুলো তো তোমারই রক্ত। তবে তখন হঠাৎ করেই তাদের মনে পড়ে যায় যে তারা একে অন্যের সাথে কখনোই ফর্মালি পরিচিত হয়নি। এই জন্য রিও তাকে হাত বাড়িয়ে বলে আমার নাম রিও আর সে বলে আমার নাম উস্ত্রো। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।